হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব প্রাচীন ভারতের ইতিহাস। এইরকম ভাবে ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস আমরা যে কোনো চাকরির পরীক্ষাতে পড়া আমাদের ইতিহাসের প্রশ্ন আসবে। আমরা এইভাবে কভার করব যে ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস পড়লাম এবং সেখান থেকে কোন কোন চাকরির পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছে সেটাও করব। যেমন আমরা কভার করব এসএসসি এবং ডাব্লিউবিসিএস, রেলওয়ে, সমস্ত পরীক্ষা। ঠিক আছে, তোমরা যদি পড়তে চাও আমার কাছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আমরা এখন পড়ব প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস পড়তে গেলে, যখনই আমরা ইতিহাস পড়তে যাই, ইতিহাস জেনেছি আমরা কি করে? কয়েকটি উপাদানের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ইতিহাস কি কি উপাদান দিয়ে আমরা খুঁজে পাই? ইতিহাস আমরা বিভিন্ন রকমের শিল্প বস্তু বা প্রত্নবস্তু পাই। ঠিক আছে, প্রত্নবস্তু পেলাম, তারপরে সেখান থেকে আমরা পাচ্ছি মুদ্রা। তাদের যে মুদ্রাগুলি, সেগুলি যদি আমরা পাই, মুদ্রা তো মাটির সঙ্গে মেশে না, শস্য দানার কিছু খোসা বা সেরকম কিছু, কোনো কিছু লেখ, প্রত্নতাত্ত্বিক উপাদান বা এখানে শিল্প বস্তু আমরা লিখতে পারি, এবং তাদের সাহিত্য। সাহিত্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, ধর্মভিত্তিক, আর ধর্মনিরপেক্ষ সাহিত্য। ধর্মভিত্তিক সাহিত্য যেগুলো আছে, যেমন রামায়ণ আছে, মহাভারত, রামায়ণ মহাভারত, বেদ, উপনিষদ, এগুলি সব ধর্মভিত্তিক সাহিত্য। এবং বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা, এগুলি আমরা ধর্মভিত্তিক সাহিত্য দেখতে পাই। আর ধর্মনিরপেক্ষ সাহিত্য দেখতে হলে আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র, ঠিক আছে, এই ধরনের, যেমন মেগাস্থিনিসের ইন্ডিকা, এটা এটা আমরা মানে বাইরের বিদেশি সাহিত্যের বিবরণ থেকেও আমরা দেখতে পাই। তাহলে সাহিত্যকেও এখানে আমরা অনেক ভাগে ভাগ করতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা ইতিহাসের উপাদান লিখবো। ইতিহাসের উপাদান কি কি আছে? প্রথমে আমরা কি লিখবো? সাহিত্যের উপাদান। সাহিত্যের উপাদান হবে ধর্ম নিরপেক্ষ সাহিত্য আর ধর্মভিত্তিক সাহিত্য। ঠিক আছে, আমরা এটা লিখবো এখানে। ইতিহাসের উপাদানে প্রথমে আছে সাহিত্য। ঠিক আছে, সাহিত্য, এটাকে আমরা দুভাগে ভাগ করছি, বা ধর্মভিত্তিক সাহিত্য আর 2 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। এবারে গ্রিক, রোমান, এইসব বিবরণ থেকেও আমরা দেখতে পাই। যেমন মেগাস্থেনিসের ইন্ডিকাস, এটা চীনের বিবরণ। ঠিক আছে, তাহলে হচ্ছে গ্রিক বিবরণ, রোমান বিবরণ, চীনা বিবরণ, বিবরণ। আর প্রত্নতাত্ত্বিক উপাদান, এটা হলো সাহিত্য উপাদান। ঠিক আছে, সাহিত্য উপাদান। আর একটা হবে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানে কি আছে? যেমন শিল্প বস্তু, স্থাপত্য, ভাস্কর্য, যেমন সাঁচি সারনাথে আমরা দেখতে পাই স্তূপগুলো, বিভিন্ন মন্দির, সেগুলির ভাস্কর্য, মুদ্রা, লেখ, প্রত্নবস্তু। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি
লিখতে একটু সমস্যা হচ্ছে, তাই এরকম দেখা যাচ্ছে। মোটামুটি আমার হাতের লেখা এর থেকে আরেকটু ভালো আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটি পেজ অ্যাড করছি। এখানে প্রত্নবস্তু কাকে বলছি? যে কোনো প্রত্নস্থল থেকে যা যা বস্তু পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা প্রত্নবস্তু বলছি। যেমন নানা শিলমোহর, ঠিক আছে। দেখো এখানে আছে হরপ্পা সভ্যতা থেকে এগুলি পাওয়া গিয়েছিল। এই রকমের যে জিনিসগুলি পাওয়া গেছিল, বিভিন্ন রকমের পাত্র, গয়না, বাটখারা, এগুলি হচ্ছে প্রত্নবস্তু, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে এবং এদের কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, এদের বয়সটা জানতে পারি। সেই হিসাবে আমরা বলে দিতে পারি যে কতদিন আগে এই সভ্যতা ছিল, ঠিক আছে। তাহলে এরপরে ইতিহাসের উপাদানগুলি আমরা দেখলাম। এরপরে আছে পাথরের যুগ। আচ্ছা, ইতিহাসের উপাদানগুলি আমরা সাহিত্যের উপাদান শুধু দেখেছিলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে বিভিন্ন প্রত্নবস্তু আর লেখমালা, এগুলি, ঠিক আছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি আমরা দেখব। প্রত্নতাত্ত্বিক উপাদান কি কি আছে? 1 নম্বর, শিল্পবস্তু। শিল্পবস্তু কোনগুলি? এই ধরনের যেরকম গয়না আনছেন, মানে গয়না দেখতে পাচ্ছি, বা কোনো রকমের যে কোনো শিল্প হিসাবে আমরা যে কোনো মানে স্তম্ভ তৈরি করছে বা কিছু একটা স্থাপত্য তৈরি করছে, এরকমের কিছু শিল্পবস্তু, স্থাপত্য, ভাস্কর্য, চিত্র, যে ছবি আঁকা হয় সেগুলি, ঠিক আছে। মুদ্রা। 3 নম্বর, লেখ বা লেখমালা, ঠিক আছে। আর মাটি খুঁড়ে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নবস্তু কাকে বলছে? এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান আমরা বলছি, প্রত্নবস্তু কাকে বলছি? মাটি খুঁড়ে যে সমস্ত বস্তু পাওয়া যায় বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে, সেই সমস্ত উপাদানগুলিকে আমরা কি বলছি? প্রত্নবস্তু। মাটি খুঁড়ে বিভিন্ন প্রত্নস্থল থেকে যেসব বস্তু পাওয়া যায় তাকে প্রত্নবস্তু বলে। ঠিক আছে, তাহলে আমি একটু আগে যে ছবিগুলো দেখালাম, এগুলো কি আমরা বলবো? প্রত্নবস্তু। এগুলি একটি কি? প্রত্নবস্তু, ঠিক আছে। এই যে হরপ্পার শিলমোহর, পোড়ামাটির হাতির মূর্তি, হরপ্পার শিলমোহরের কাল্পনিক পশু, এগুলি সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিসে? এগুলি সব হচ্ছে এক একটি প্রত্নবস্তু, ঠিক আছে। লেখমালা, শিলালেখ আমরা বলতে পারি, ঠিক আছে। শিলালেখ কি? যেমন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি বা শক কুষাণ যুগের যে কোনো ছবি, ঠিক আছে। মুদ্রার উপরে যে কোনো ছবি, ঠিক আছে। শিল্পবস্তু যেমন স্তূপা, এগুলো দেখতে পাওয়া যায়। পোড়ামাটির উপর খোদাই করা দেবদেবীর মূর্তি, পশুর মূর্তি, এগুলি হচ্ছে কি? শিল্পবস্তু, ঠিক আছে। তাহলে মুদ্রা, শিল্পবস্তু আমরা কি কি পেলাম? যেরকম কোনো ঠাকুরের মূর্তি বা কোনো ভাস্কর্য, কোনো চিত্র, এগুলি শিল্পবস্তু। লেখমালা, বিভিন্ন প্রশস্তি, বিভিন্ন মানে প্রশস্তি মানে রাজার সম্পর্কে গুণগান করে লেখা বিভিন্ন ফলক। এবং তারপরে মুদ্রা, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এই সময়ের আমলে আমরা কি পেয়েছি? সোনার মুদ্রা, রূপার মুদ্রা পেয়েছি, ঠিক আছে। চিত্রকলা নিয়ে আমরা আরেকটি কথা বলতে চাই। চিত্রকলা ভারতের
চিত্রশিল্পের নমুনা ভীমবেটকা এবং অজন্তার গুহা চিত্র। ঠিক আছে, এরপরে সাহিত্যের উপাদান নিয়ে তো বলেছি, ধর্মভিত্তিক সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য আছে এগুলি। বিদেশি রচনা নিয়েও বললাম, ইন্ডিকা আছে, তারপর হিউয়েন সাংয়ের লেখা আছে। ঠিক আছে, ভারতের বিবরণ। এরপরে আমরা চলে আসছি পাথরের যুগে। ঠিক আছে, তাহলে হরপ্পা সভ্যতা, এগুলি হচ্ছে আমরা ইতিহাসের উপাদান। এই উপাদানগুলি দিয়ে আমরা ইতিহাস দেখি। প্রথমে মানে জীবন শুরুর পর থেকে মানুষের জীবন কেমন ছিল এবং সেখান থেকে সেই আমরা তো ডারউইন তত্ত্ব এখানে মানে বিভিন্ন তত্ত্ব থেকে আমরা বিবর্তনের ফলে বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে, এবং তারপরে সমুদ্রে কি করে জীবনের সৃষ্টি হয়েছিল, পৃথিবী আগে কেমন ছিল, এগুলি তোমরা জানো, তবুও বলে দিচ্ছি যে পৃথিবী প্রথমে কি ছিল, একটি ধারণা, এটি আরও অনেকগুলি ধারণা পাওয়া যায়। কি হয়েছিল, সূর্যে একটি প্রচণ্ড বিস্ফোরণ হয়েছিল, তারপর তার থেকে একটা ছোট গোলা বের হয়ে তাকেই চারিদিকে তাকে অরবিট করে ঘুরতে শুরু করে। ঠিক আছে, এবারে প্রথমে সেটি অনেক উত্তপ্ত ছিল, তারপরে ধীরে ধীরে কি হয়ে গেছিল, শীতল হয়েছিল, তারপরে তার মধ্যে জল দেখা দিয়েছিল। ঠিক আছে, জলের মধ্যে প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল, এবং সেটাকে আমরা কি বলি, প্রথম ওই যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল, হট ডাইলুট স্যুপ বলছি সেটাকে। তারপরে বিগ ব্যাং থিওরি যেভাবে মানে সেই ধারণাগুলো দিয়েছে, সেগুলি বিজ্ঞানের বিষয়। ঠিক আছে, তো সেখান থেকে আমি একটু বলছি যে প্রথমে কি হলো, নিউক্লিয়াস তৈরি হলো সেই অ্যামাইনো অ্যাসিড দিয়ে করে। তারপর নিউক্লিয়াস থেকে প্রথমে এককোষী জীব অ্যামিবা উৎপন্ন হলো, তারপরে কোষ বিভাজনের ফলে আরও বহুকোষী জীব উৎপন্ন হলো। প্রথমে জীব কোথায় থাকতো, জলের মধ্যে থাকতো, তারপরে উভচর, জলেও ডাঙায়, দুই জায়গাতেই থাকতে পারে এরকম কিছু হলো। তারপরে ডাঙায় চলা জীবের উদ্ভব হলো বিবর্তনের মাধ্যমে। ডারউইনের বিবর্তনবাদ আমরা পড়েছি, সেখান থেকে কি বিবর্তনের মাধ্যমে, মানে বেঁচে থাকার যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, হয়তো দেখা যাচ্ছে সেখানে যেখানে সেই জীবগুলো থাকছিল সেখানে হয়তো জল কম পড়ে যাচ্ছিল বা শেষ হয়ে যাচ্ছিল, তাই তারা মাঝে মাঝে দেখছিল যে বাইরে বেরিয়ে আসতে পারবো কিনা। পরের পর জেনারেশনের মধ্যে দিয়ে করে তাদের কিছু যে চিহ্ন সেগুলি লুপ্ত হয়েছে, কিছু চিহ্ন সেগুলো কি হয়েছে, কিছু তাদের বৈশিষ্ট্য সেগুলি কি হয়েছে, ডেভেলপ হয়েছে। এইভাবে প্রথমে জলাশয় থেকে কি হয়েছে, স্থলে এসেছে, এবং স্থল থেকে আবার বিভিন্ন ধরনের, প্রথমে কি হলো, আকাশে উড়তে পারা তারপরে তৈরি হলো। ঠিক আছে, আকাশে উড়তে পারা প্রাণী তৈরি হলো, এবং তারপরে মানে হাত পা হৃৎপিণ্ড মাথা সমস্ত কিছুর বিকাশ হলো। প্রথমে মাছেদের হৃৎপিণ্ড কেমন হয়, মানে এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রথমে দেখানো হলো, তারপরে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপরে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্টও আছে। ঠিক আছে, তো এরকমভাবে হৃৎপিণ্ড হিসাবে আমরা দেখতে পারি। হৃৎপিণ্ডর দিক দিয়ে পায়ের দিক দিয়ে মানে দুটি পা। তারপরে বাঁদর কি করছে, মানে প্রথমে তো ডানা ছিল, তারপরে দুটি পা হলো। ঠিক আছে, দুটি পা দুটি ডানা, সেই কিছু জনের আছে দুটি পা আছে। মানে হাত, পশুরা কি করে, যে সামনের পাগুলো তাদের 4টা পা, এবং বাঁদরেরা কি করে, তারা বসতে পারে। ঠিক আছে, সেখান থেকেই ধারণাটা উদ্ভূত হলো যে বাঁদরের থেকে মানুষের, কেন কি বানর বা শিম্পাঞ্জি এই গোত্রের সঙ্গে মানুষের অনেক বেশি মিল পাওয়া যায়। শিম্পাঞ্জিরা বাদামকে ছাড়িয়েও খেতে পারে। ঠিক আছে, তাদের মাথায় অনেক বুদ্ধি থাকে, মানে যেটাকে আমরা উপস্থিত বুদ্ধি বলি, সেই বুদ্ধিটা শিম্পাঞ্জিদের মাথাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এইরকমভাবে মানুষের উৎপন্ন হলো। প্রথমে তো মানুষ জামা কাপড় পরতো না, বা তাদের গায়ে অনেক বড় বড় লোম ছিল। ঠিক আছে, সেই লোমগুলি কারণ তাদের তখন দরকার ছিল, তারা বনের ভেতরে থাকতো, তারা কাঁচা মাংস খেত। ঠিক আছে, আগুনেরও আবিষ্কার করেছিল না, সেই সময় ছিল পাথরের যুগ। ঠিক আছে, পাথর দিয়ে তারা নানা হাতিয়ার তৈরি করতে শিখেছিল। আগুন আবিষ্কার ছিল মানুষের, মানে আগুন ধরাতে পারা, আগুনটাকে কন্ট্রোল করতে পারা। বনের মধ্যে দাবানো লেগে যেত, কিন্তু যে কোনো সময় সেই আগুনটাকে ব্যবহার করা, সেটা ছিল সর্বপ্রথম একটা মানুষের আজ পর্যন্ত আসার একটা বড় আবিষ্কার। আগুনের আবিষ্কার, চাকার আবিষ্কার,
হয়েছিল, মানে মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র তৈরি হয়েছিল, সেই চাকা আবিষ্কারের মধ্যে দিয়ে চাষবাস করতে শিখলো মানুষ, পশুপালন শিখলো, সেগুলি এই পাথরের যুগে। ঠিক আছে, তাহলে আমরা দেখব এখানে পাথরের যুগকে আমরা 3 ভাগে ভাগ করছি। কি কি ভাগ? একটা হচ্ছে পুরানো পাথরের যুগ, একটা হচ্ছে মাঝের পাথরের যুগ, আর একটা হচ্ছে নতুন পাথরের যুগ। এখন থেকে প্রায় আচ্ছা খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর পূর্ব থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর, ঠিক আছে, মানে যীশু খ্রিস্টের জন্মের 20 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর পর্যন্ত অতদিন ছিল পুরনো পাথরের যুগ। তারপরে 10,000 বছর থেকে 8,000 বছর, মাত্র 2,000 বছর, এটি মাঝের পাথরের যুগ। এবং 8,000 থেকে 4,000 বছর, মাত্র 2,000 বছর নয়, 2,000 অনেক বছর, 1-2 করে করে। তো মোটামুটি এর থেকে পুরনো পাথর থেকে অনেক কম, সেই জন্য মাত্র বললাম, ঠিক আছে। তাহলে নতুন পাথরের যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর, মানে এখানে 4,000 বছর ছিল নতুন পাথরের যুগ। পুরনো পাথরের যুগেই মানুষ কি হয়েছে, এর থেকে মানুষ হয়েছে, ঠিক আছে। প্রথমে 4 পায়ে হাঁটতো, তারপর ধীরে ধীরে একটু একটু করে মানুষ সোজা হয়ে হাঁটতে শিখেছিল, সেই জন্য এত সময় লেগেছে, ঠিক আছে। পুরনো পাথরের যুগে হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। শিকার করে তারা কাঁচা মাংস খেত। খোলা আকাশের নিচে, কখনো বা তারা গুহায় থাকতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছরে কি হাতিয়ার পাথরের ছোট ছোট হালকা ও ধারালো হলো। শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হলো। মানুষ ঘরেই পশু পুষতে শুরু করলো। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বসানো হলো। আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 বছর পর্যন্ত ছিল নতুন পাথরের যুগ। হাতিয়ার অনেক হালকা ও ধারালো হলো। নানা রকম হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হলো। মাটির পাত্র বানানো শুরু হলো। যাযাবর জীবন ছেড়ে একটা স্থায়ী বসতি বানানো হলো। আর যখনই স্থায়ী বসতি বানানো হলো, তখন সেই স্থায়ী বসতি কোনো না কোনো নদীর ধারে হয়েছিল, কারণ নদীতে জল আছে, সেই জল দিয়ে তারা কৃষিকাজ করতে পারবে। নদীর পাড়ে অনেক বেশি ঘাসও পাওয়া যাবে, ঠিক আছে, তাই পশুপালনেরও কোনো অসুবিধা নেই। সেই জন্য নদীর কাছাকাছি জায়গা ছিল মানুষের বসবাসের উপযুক্ত স্থান। বোঝা গেল? তাহলে পাথরের যুগ আমরা পড়লাম। মানুষ কিরকম ভাবে, এই যে মানে বললাম না যে 20 লক্ষ থেকে 10 লক্ষ বছর, তার আগে মানুষ কেমন ছিল, ঠিক আছে। তার আগে মানুষ, এর থেকে কিভাবে মানুষের পরিবর্তন হলো। অস্ট্রালোপেথিকাস প্রথমে এর থেকে মানুষ হয়েছে, ঠিক আছে, মানে ওই প্রথম এই যে এরকম মানুষ ছিল। এরা ছিল আনুমানিক 40 থেকে 30 লক্ষ বছর আগে। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো রকমে দাঁড়াতে পারতো। শক্ত বাদাম, শুকনো ফল চিবিয়ে খেত। চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো, পাথর ছুঁড়তে চেষ্টা করত। এরপরে এলো হোমো হাবিলিস, দক্ষ মানুষ। এরা ছিল 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগের। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারতো। ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। হোমো ইরেক্টাস, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। 2 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো, শিকার করতে পারতো। এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। তাহলে প্রথম আগুনের ব্যবহার কারা শিখেছিল? হোমো ইরেক্টাসরা, ঠিক আছে। হোমো সেপিয়েন্স আজকের দিনের মানুষ। আজকের দিনের মানুষে দুটো সেপিয়েন্স লাগানো হয়, কারণ তারা অনেক বেশি আধুনিক। হোমো সেপিয়েন্স, ঠিক আছে। হোমো সেপিয়েন্স বুদ্ধিমান মানুষ, যে মানুষগুলি আজকের দিনেও আছে। তাদের এরকমভাবে 5টা আঙ্গুল হয়ে গেছিল, তারা আলাদা করে ধরতে পারছিল। তোমরা দেখবে যে পশু যারা থাকে বা তাদের এগুলি জোড়া লাগানো থাকে, যে আঙুলগুলি থাকে এরকম ফাঁক থাকে না, তাদের সব জোড়া লাগানো থাকে। ধীরে 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 মানুষের মধ্যে এটি ডেভেলপ হয়েছে, ঠিক আছে। এরা আনুমানিক 2,30,000 বছর আগে এসেছিল। এরা দল বেঁধে পশু শিকার করত, নানা কাজে আগুনের ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরতো। মানে পশুর যে ব্যবহারটা সেটি এখানে শুরু হয়ে গেছিল। মানে পশুকে নিজেদের কাজে, নিজেদের খাদ্য এবং নিজেদের শিকারে, তারা কিন্তু শিকারে নিজেদের কুকুর নিয়ে যেত, মানে পশুপালন করে তারা সেই কুকুরগুলোকেও নিজেদের শিকারের কাজে ব্যবহার করত, ঠিক আছে। এই হলো
আমাদের তাহলে আমরা এটা পড়লাম পুরানো পাথরের যুগ, নতুন পাথরের যুগ আর মাঝের পাথরের যুগ। পাথরের যুগ হলো, এরপরে আছে মেহেরগড় সভ্যতা। ঠিক আছে, ধীরে ধীরে পাথরের যুগ থেকে মানুষ আরেকটু বিকশিত হতে শুরু করলো। ঠিক আছে, পাথরের যুগে মানুষ পাথরের ব্যবহার খুব ভালো করে শিখলো। তারপরে লোহার মানে ব্রোঞ্জ, টিন, ঠিক আছে, তারপরে লোহার ব্যবহার শিখলো, সেগুলি কি ছিল, লৌহ মানব। তাহলে এইরকম ভাবে ধীরে 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 শিখতে শিখতে তারা একটি সভ্যতা গড়ে তুললো। সেই সভ্যতাটি মানে প্রথম পাওয়া যায় এই সভ্যতাটি। ঠিক আছে, মানে হরপ্পা সভ্যতার যখন খোঁজ শুরু হয় তখন থেকে এই সভ্যতাটিকে, মেহেরগড় সভ্যতাটিকে সব থেকে প্রাচীন সভ্যতা হিসাবে গণ্য করা হয়। এখানে কয়েকটি মানচিত্র তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এক্সাক্ট যে অবস্থানটা সেগুলি বুঝতে পারবে। মানে এটি হচ্ছে কি আগেকার সময়ের ভারতীয় যে উপমহাদেশ তার ছবি। ঠিক আছে, তখন কিন্তু এই যে এগুলি কোনো বর্ডারও ছিল না, কোনো আলাদা করে ভারতবর্ষ ছিল না, এটা পুরোটা ছিল ভারতীয় উপমহাদেশ, যেখানে ভারতবর্ষ আছে বর্তমানে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, এদিকে ইরান আছে। তখন কিন্তু যে মানুষগুলো এই সিন্ধু নদীর তীরে বসতি স্থাপন করেছিল তাদের সঙ্গে ইরানের ব্যবসা বাণিজ্যের যোগ পাওয়া। এই যে এদিকে আছে তিব্বত, এদিকে মায়ানমার, বাংলাদেশ, ঠিক আছে, সবগুলি মিলে তখন কি ছিল, ভারতীয় উপমহাদেশ ছিল। তখন এত লোকও ছিল না, এত মানুষজনও ছিল না, এত জনসংখ্যাও ছিল না। ঠিক আছে, এটা আমরা দেখছি ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের প্রথম বসতি এই জায়গাগুলিতে হয়েছিল। আফগানিস্তানের জায়গাগুলিতে তখন প্রথম বসতি স্থাপন হয়েছিল। এই যে কাবুল আছে, পেশোয়ার আছে, হেলমন্দ আছে, কান্দাহার আছে, ঠিক আছে, দারাইকুল আছে, এই জায়গাগুলি ছিল মানুষের প্রথম প্রচন্ড। তারপরে পাথরের যুগে মানুষ কোথায় কোথায় বসতি গড়ে উঠেছিল মানুষের, এই যে বাগড়, এই যে লোটেশ্বর, এই জায়গাগুলি, যে ভীমবেটকা, আদমগড়, এই দিকে মানে সিন্ধু নদীর এপাশে দেখা গিয়েছে পাথরের যুগের বীরভানপুর। এই যে এটা এটা তো পশ্চিমবঙ্গে আছে। ঠিক আছে, এই জায়গাগুলির মধ্যে পুরনো পাথরের যুগ বা পাথরের যুগে বিভিন্ন সময়ের পাথরের যুগের মানুষের বসতির মানুষের যে হাড়, ঠিক আছে, মাথার খুলি, এই সমস্ত কিছু পাওয়া গেছে। এরপরে আমরা চলে আসছি মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা দেখো কোথায় আছে, এই যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, এই যে সিন্ধু নদী আর এই যে মেহেরগড়। ঠিক আছে, মেহেরগড় সভ্যতা, এই যে বিভিন্ন নদী দেখো, মানুষ যখনই বসতি স্থাপন করেছে কৃষিকাজ এবং পশুপালনের সব থেকে ভালো জায়গা তার মনে হয়েছে কোনো একটা নদীর কাছাকাছি, কারণ নদীর জল সবসময় পাওয়া যাবে, তো সেখানে কৃষিকাজ করতে পারবে। আর পশুর জন্য কি ঘাস দরকার, তো সেই ঘাস কোথা থেকে পাবে, নদীর পাড়ে অনেক সুন্দর ঘাস থাকে। ঠিক আছে, মেহেরগড় সভ্যতাটি 7,000 থেকে 1,500 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্ব 7,000 থেকে 1,500 অব্দ। ঠিক আছে, এই সময় রোদে পোড়া ইট দিয়ে মানুষ বাড়ি বানাতে শিখেছিল। রোদে পোড়া ইট দিয়ে বাড়ি বানাতো। জব, কার্পাস এগুলির চাষ হতো। ঠিক আছে, মেহেরগড় সভ্যতার সঙ্গে ব্যবসা করতো ইরান, মেসোপটেমিয়াও হতে পারে। মেহেরগড়ের পরেই এসেছিল হরপ্পা সভ্যতা। ঠিক আছে, তো সেখান থেকে ডেভেলপড হয়ে আর একটি সভ্যতা তৈরি হয়েছিল। এখানে গম, জব, কার্পাস ইত্যাদি চাষ করা হতো। চাকা দিয়ে মাটির জিনিসপত্র তৈরি করা হতো, চাকার আবিষ্কার হয়েছিল। এবং মোটামুটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে এই জায়গাগুলি যেগুলি দেখালাম, সিন্ধু নদীর একদম গোড়ায় গোড়ায় তখন এই সভ্যতাটি গড়ে উঠেছিল। এবং তাদের বাণিজ্যের জন্য শিলমোহর ছিল, তার মানে তারা অন্য দেশেও সঙ্গেও
বাণিজ্য করত। এরপরে আছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা সব থেকে মানে ইম্পর্ট্যান্ট সভ্যতা আমরা বলতে পারি। প্রাচীন যুগের যা যা কিছু আমরা খুঁজে পেয়েছি তার বেশিরভাগই হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা থেকে, বা হরপ্পা আর মহেঞ্জোদারো দুটি আলাদা আলাদা প্রত্নকেন্দ্র, মানে প্রত্নতাত্ত্বিক উপাদান এই দুটি জায়গা থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া গেছে। ঠিক আছে, হরপ্পা সভ্যতা 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ থেকে আলমগীরপুর পর্যন্ত এই যে হরপ্পা সভ্যতার এখানে বিভিন্ন কেন্দ্র দেওয়া হয়েছে। এই যে হরপ্পা এখানে আছে, এখানে মহেঞ্জোদারো, চানহুদারো, কালীবঙ্গান, এগুলি কিন্তু পোর্ট ছিল, মানে এক একটি বন্দর ছিল। ঠিক আছে, এই যে রোপার, আলমগীরপুর, তাহলে এই দিক থেকে এই যে এখান থেকে এই দিক পর্যন্ত আলমগীরপুর পর্যন্ত বিস্তৃত ছিল। খুব ভালো করে দেখবে, এই যে সিন্ধু নদ আর এই যে 5টা নদী কোথা দিয়ে বয়ে গেছে? পাঞ্জাব দিয়ে। পাঞ্জাব কথাটির মানেই তো 5টি নদী, পঞ্চ আব, তাই না? আব মানে নদী, পঞ্চ মানে 5। ঠিক আছে, 5টি নদী যার মধ্যে দিয়ে চলে গেছে। তাহলে এখানে পাঞ্জাব, পাঞ্জাব তো দুটি ভাগে ভাগ হয়ে গেছে না, একটা চলে গেছে পাকিস্তানে, এক পাশে আছে, এক পাশ আছে এখানে ভারতের মধ্যে। তাহলে সেই পাঞ্জাবের মধ্যে দিয়ে করে যে নদীগুলি বয়ে গেছে, সেই নদীগুলির পাড়ে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। চানুদারো আর এই যে ঢোলাবিরা, এগুলি কিন্তু অনেক লোথাল, এগুলো কিন্তু অনেক ভালো বন্দর। ঠিক আছে, রংপুর, লোথাল, কুন্তাসি, এগুলি থেকে অনেক বেশি বেশি জিনিস এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো, মানে অন্য দেশে নিয়ে যাওয়া হতো। মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা, এই সভ্যতাগুলিতে এদের যে শিলমোহর ছিল, এই হরপ্পা সভ্যতার যে শিলমোহর ছিল, সেই শিলমোহরগুলি খুঁজে পাওয়া গেছে কোথায়? সুমেরীয় সভ্যতায়, মেসোপটেমিয়াতে, ইরানে। ঠিক আছে, তাহলে তারা এদিকে ইরানের সঙ্গেও এই জলপথে এইদিকে যোগাযোগ রেখেছিল, এবং তারপরে মেসোপটেমিয়ার সঙ্গেও তারা যোগাযোগ রেখেছিল। সুমেরীয় সভ্যতা এদের সমসাময়িক সভ্যতা। 3টি সভ্যতা প্রায় সমসাময়িক আমরা ধরে নিতে পারি, হরপ্পা সভ্যতা, মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতা, আর এদিকে আছে হোয়াংহো, ইয়াং সিকিয়াংয়ের চীনের সভ্যতা। ঠিক আছে, আর এর শহরগুলো তো বললাম, হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গা, চানহুদারো, বানাওয়ালি, লোথাল, সুরাকোটারা, ঢোলাবিরা অ্যান্ড কুন্তাসি। ঠিক আছে, চানহুদারো ছাড়া বাকি শহরগুলিতে সিটাডেল পাওয়া যায়। সিটাডেল কি জিনিস? সিটাডেল হলো একটি উঁচু জায়গা, যেমন যে জায়গাগুলি আছে তার মধ্যে একটি আয়তক্ষেত্রকার উঁচু জায়গা থাকবে, তার মধ্যে একটি অনেক বড় প্রাসাদ বা অনেক বড় বাড়ি থাকবে। অনেকে মনে করেন সেই বাড়িগুলিতে যখন উৎসব হতো তখন সমস্ত মানুষের জমায়েত হতো, আর তখন অনেকে মনে করেন তখনকার দিনে ধনী গরিবের ভেদাভেদ ছিল, যে গরিব মানুষগুলি নিচের যে অংশ সেই অংশগুলিতে থাকবে, এবং যারা বড় লোক, যাদের বেশি টাকা পয়সা, তারা কিন্তু সেই উঁচু জায়গাগুলি বাড়িতে থাকবে। ঠিক আছে, এই রকমের ভাগ ছিল অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন সব মানুষই সেখানে কি করত? সব মানুষই সেখানে জমায়েত হতো উৎসবের সময়। আবার এখানে সিটাডেল হলো। এরপরে কি আছে? শৌচাগার এবং স্নানাগার, এগুলি ছিল দেখার মতো। ঠিক আছে, শৌচাগার, স্নানাগার মানে এখনকার তাদের যে আমরা প্রত্নস্থলটা দেখেছি, সেখানে কিন্তু বড় বড় কুয়ো ছিল। ঠিক আছে, এবং বড় রাস্তার সঙ্গে যে ড্রেন আছে, সেই ড্রেনের আশেপাশে মিলে ছিল অনেক সরু সরু ড্রেন, যেগুলো বেরিয়েছিল মানুষের বাড়ির থেকে, এবং সেগুলি কি ছিল? ঢাকা। তাহলে ঢাকা ড্রেনের ব্যবস্থা আমরা পুরো শহর জুড়ে দেখতে পেয়েছি। ঠিক আছে,
পুরো শহর জুড়ে ঢাকা ড্রেনের ব্যবস্থা ছিল সেই সময়, এবং তাদের রাস্তা ছিল খুব সুন্দর, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাস্তাগুলো দেখতে পাই, কিছুগুলো উত্তর দক্ষিণ, কিছুগুলো পূর্ব পশ্চিমে।